ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমার বাপুনিকে খেয়ে ফেললে। আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি। তোমরা বলে দাও আমি এখন কি করব গো। ভৌতিক টক উইথ সন্দীপ চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও চলে এসেছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে, এবং আজকে একটি নয়, দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকের আমাদের নতুন এপিসোড। তাই বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের দুটি সত্যি ভৌতিক ঘটনা। আজকাল ভূতের গল্প কেউ লেখেন না, তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউ। যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই। মানুষ মনের ভ্রমে অথবা উল্টো পাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। আমার এই গল্পটি কিন্তু সেরকম নয়। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, ঘটনাটি ঘটেছিল। আমার মায়ের যিনি বড় মামা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। গল্পটা তার মুখেই শুনেছিলাম। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমার কাছে। তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি। ভগবানের কৃপায় আমায় হাত যশও খুব হয়েছিল তখন। আর বন গায়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমি ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম, একেবারে অজ গাঁ যাকে বলে, ঠিক তাই। গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতে পারবে না। যাই হোক, সেই সময় আমার গ্রামের প্রায় 15 মাইল দূরের এক গ্রাম থেকে কল এলো আমার। কলেরার কেস, না যাওয়া ছাড়া উপায়ও নেই। তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম। সন্ধ্যের মুখে বেরিয়েছি, তাই যেতে যেতেই রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই সেই রাত্রে রয়ে গেলাম। রোগীর বাড়ির লোকেরা দুধ, মুড়ি, মন্ডা ও বর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কত তা জানি না। হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তারপরই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠল। রোগী কি মরে গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে তো মরবার কথা নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছাড় পাছাড় করে কাঁদছে আর চেঁচাচ্ছে। ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমার বাপুনিকে খেয়ে ফেললে। আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি। তোমরা বলে দাও আমি এখন কি করব গো। বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো গো বাঘ বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশপাশের লোকেদের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? বউটির স্বামী কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়ি আসে। রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে সে চলে যায়।
আজ শনিবার। লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয়, কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। বউটি স্বামীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকমে শুধু হুঁ বলে, আর কিছু না। রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কি করে, মন মরা হয়ে কিছুই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে। একটি ছেলে 3 বছরের, অপরটি 6 মাসের। বউটি শুয়ে থাকে, কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না। হঠাৎ এক সময় চপাং চপাং শব্দে চমকে উঠে, আর চোখে তাকিয়েই শিউরে ওঠে সে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে। দেখেই তো বুক শুকিয়ে গেল বউটির। পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নেই। কচি ছেলে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনি লণ্ঠনটা অল্প করে জেলে রেখেই শুতো সে। তাতেই দেখলো ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু তা সে করল না। আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও হলো না তার, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই করলো কি, ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল। যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আধ খাওয়া শিশুটিকে যথাস্থানে শুইয়ে দিয়ে যেন কিছুই জানে না এমন ভাবে শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলের কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ডিপ ডিপ করে ঘাকতক বসিয়ে দিল ছেলেটির পিঠে। স্বামী বলল, কি হলো, রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ওকে? বউটি যেন খুবই বিরক্ত হয়েছে, এমন ভাবে বলল, না মারবো না, পাপ কোথাকার। প্রত্যেক দিন রাত্রি হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে, ভালো লাগে? তা নিয়ে যাও, না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো। বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল। ছেলের নড়া ধরে তাকে হিড় হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসে শিকল তুলে দিল দরজায়, দিয়ে এখানে এসে আচার পাচার করতে লাগলো। সব শুনে তো আমার মাথাটাই খারাপ হওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারছিলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখলাম গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নি সংযোগও করছে। খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে? ঘরের ভেতরে বউটির উন্মত্ত স্বামী তখন লাঠির পর লাঠি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে। আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি প্রত্যেককে ভৎসনা করলাম এই অগ্নি সংযোগের ব্যাপারে। সবাইকে বললাম, একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতে। কিন্তু কাকে কি বোঝাবো? গ্রামশুদ্ধ লোকের প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেই উন্মাদ নয়, এমনকি আসল লোকই নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মধ্যে এইরকম নকল মানুষের রূপ ধরে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙানোর জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতায় ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটি দিন 2 আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মরে গেছে, মৃতদেহ মর্গে আছে। এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা। দেহটা কলকাতাতেই দাহ করা হবে।
কেমন লাগলো প্রথম ঘটনা? এবার শুরু করছি দ্বিতীয় ঘটনা। শুনতে থাকুন মন দিয়ে। আজকের গল্পটি নিছক গল্প নয়, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটারডাম কলেজে ভর্তি হয়েছি। উঠতি মাস্তান তখন বহিমিয়ান। ধরাকে সরাজ্ঞান করা স্বভাব দোষে পরিণত হয়ে গিয়েছিল তার। সবার চাইতে একটু বেশি বোঝা, অন্যকে হেয় প্রতিপন্ন করাই ছিল তার রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বাঁধে। সময়ের প্রভাবে, শিক্ষা, জ্ঞান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এর মধ্যেই অবিশ্বাসীর দলে নাম লিখিয়ে ফেলেছি। ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্ম বিশ্বাসীকে বিতর্কের জালে আটকে শিষ্যত্ব বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্ন ছাড়া ভাব সবসময় কাজ করত। তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয় ভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগতো ততদিন। কিন্তু গুণী মানুষগুলোর বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন, চর্চা, চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শোনে কার কথা? নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলি দিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। জীবনযুদ্ধে যারা সফল, সেই রকম কেউ আমার কাছে এলে একটি দুঃখবোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছি। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। ভগবানের অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না। যুক্তি ও তর্কের মধ্যে ভগবানের অস্তিত্ব বারবার উপলব্ধি করি। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই। মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না। সবার মাঝেই মানবিক দোষ গুণগুলি প্রত্যক্ষ করি। তাই ধর্ম নিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যাই হোক, যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সাথে উপরে উল্লেখিত বিষয়গুলির একটি সম্পর্ক আছে, তাই কথাগুলি আবার আপনাদের বলতে হলো। আমার এক বন্ধু ছিল, ধরুন রফিক। ক্লাস 5 থেকেই বন্ধুত্ব। বছর দুয়েক হলো ওর বাবা গত হয়েছে। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের জোয়ালটা নেমে এসেছিল। মা, 2 বোন, 3 ভাইয়ের সংসার। বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকুরিতে লাগতে। ও মেট্রিক পাশ করে পাটকলের সুপারভাইজার হিসাবে ঢুকেছিল। সেই কবে, আজও একই চাকরিতে লেগে আছে। কোনো উন্নতিও নেই, অবনতিও নেই। বন্ধুটির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার যার সন্তান সহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিকও তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোস্ত, একটু বিপদে পড়েছি। আমি বললাম, নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। ও যা বলল তা শুনে আবার মনে হলো ও মানসিকভাবে সুস্থ কিনা। জিন, ভূত এগুলির অস্তিত্ব কোনোটাই বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমোতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেয়ালে খামোখাই জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমোনোটা অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজ রাতেই ঘটছে। আমি বললাম, ঠিক আছে, আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। একটি হকি স্টিক ও টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। রাত 10টা নাগাদ রাজ্যের রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম।
ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার উপরে একটি দোতলা বাড়ি, তার পিছনে 15-20 গজ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পিছনে আর কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলা হতো। নিচু ফসলের জমি ও খালবিলের সমারোহ, তাই ওটাকে নামা বলা হতো। রাতের খাবার খেয়েই রাত 12টা নাগাদ আমরা দুই বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নিভানোর পরেই শুরু হয় অত্যাচার। আমাকে আরো বলল, এমনিতে কোনো ভয় নেই, এ পর্যন্ত কোনো ক্ষতি করেনি শব্দ করা ছাড়া। লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকি স্টিক ও টর্চ হাতে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশটা ঘুরে দেখে মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটা আর রইল না। বাড়িটার 5 গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই যে বাতাসে তার টিনের দেয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এই কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়, আমি একটু পর আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতেই আবার শুরু হলো একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিচ্ছুটি না বলেই চলে এলাম, আর অনবরত মনে একটি প্রশ্ন উদয় হতে থাকলো। কারণ ছাড়া এটা ঘটতেই পারে না, কিন্তু কারণটা কি? পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পড়ে যাচ্ছি, জুৎসই কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা বই থেকে। বইটির নাম ভুলে গেছি। সাথে সাথেই রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, আওয়াজ তোমার ঘরের ভিতর থেকেই কেউ করছে, যে তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর ক্ষেপে গিয়ে এসব করে তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করো তো তুমি তোমার 2 বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাবার ব্যবস্থা করো, তাহলেই আমার বিশ্বাস তুমি এ নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক মাসখানেক দিন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ রফায় এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সেই ভূতও তাদের জ্বালায়নি। গল্পটা আংশিক সত্য নয়, পুরোটাই সত্য। এরপর আমি আরো একটি ছোট ভূতের গল্প বলবো, যেটা গল্প নয়, একটি সত্য ভৌতিক ঘটনা। আমি যখন ছোট তখনকার ঘটনা। একদিন রাতে আমার বাবার সাথে মায়ের কি যেন নিয়ে ঝগড়া হয়, এবং আমার মা কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়ি থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে আমার মা সবকিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আনুমানিক রাত 11:45 এরকম। আমার বাবা রাগে কিছু না বলে ঘরে এসে ছিটকিনি দিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরে আমার যখন ঘুম আসছিল না, তখন আমি আমার বাবার কাছে গিয়ে শুই। কিছুক্ষণ পর হঠাৎ বাইরে মায়ের ডাক। মা আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে। বাবা নিজেই গিয়ে গেট খুলে দিয়ে আসে এবং মাকে বলে, ফিরে আসলে কেন, যাও বাপের বাড়ি যাও। মা কিছু বলে না, চুপ করে ঘরে চলে আসে।
এখানে বলে রাখা ভালো যে তখন বিদ্যুৎ ছিল না, ঘরে টিপ টিপ করে মোমবাতি জ্বলছে। তখন মা ঘরে আসলো। এরপর আমি, বাবা আর মা একসাথে ঘুমিয়ে পড়লাম এবং একটু পরেই আমি অনুভব করলাম কিসের যেন গন্ধ নাকে আসছে। তারপর আমি বাবাকে চুপি চুপি বললাম এই কথা। বাবা বলল চুপ করে থাকো। এরকম কিছুক্ষণ যাবার পর বাবার মোবাইলে কল আসলো এবং বাবা ফোন ধরে বলল হ্যালো। তখন আমার দাদু ফোনে বলল, লিমনের মায়ের সাথে আবার কি হয়েছে? লিমনের মা এখানে বসে কান্না করছে কেন? বাবা থ মেরে গেল এবং আমাকে চিমটি কাটলো। আমি তখন একটু উফ করে উঠলাম। বাবা বলল, কিরে বাথরুম যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার মায়ের রূপে যে ছিল সে ঘর থেকে যাওয়ার সময় বাবাকে বারবার বলছিল, লিমন একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন বাবা বলে, তুমি থাকো, আমি যাই, নয়তো লিমন ভয় পাবে। এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বাবা। তারপর পাশের বাড়িতে গিয়ে সেই রাতটা আমরা কাটাই। সকালে এসে দেখি ঘর একদম নোংরা হয়ে আছে আর দেওয়ালে শুধু আঁচড়ের দাগ। বন্ধুরা, কেমন লাগলো আজকের 13 নম্বর এপিসোড? পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরব। আপনারাও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9002883330 এই নাম্বারে পাঠাতে পারেন। ততদিন আমাদের পুরানো এপিসোডগুলো শুনুন এবং শুনতে থাকুন রাতের অন্ধকারে।